আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, গোপন ভোটে নির্বাচিত হয় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়নের অভিযোগ ওঠায় পুলিশ ও র্যাবের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পরিবর্তিত পোশাক হবে লোহার অর্থাৎ আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গম বা গোল্ডেন হুইট রঙের। এরপর জানাবো, অনলাইনে জোয়ার, রাজধানী হচ্ছে বাংলাদেশের মেহেরপুর আর হেডকোয়ার্টার রাশিয়া। রাশিয়া থেকে পরিচালিত অনেক্সবেট, মোস্টবেট সহ বেশ কয়েকটি জোয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, যার অনলাইন জোয়ার রাজধানী নামে খ্যাত এখন মেহেরপুর। এজেন্টরা হয়েছেন কোটিপতি, খেলোয়াড়রা নিঃস্ব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে গুমের তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, কমিশনের আংশিক প্রতিবেদন। গুমের শিকার ব্যক্তিদের গাড়ির সামনে ফেলে হত্যা চেষ্টা সহ বিভিন্ন অপরাধের বিষয় সামনে এসেছে। বর্তমান ডিজিএফআইয়ের প্রধান এসব প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানাবো, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মানিকের 2 দশকের লড়াই। বাংলাদেশের অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানে চমকে ওঠে গোটা বিশ্ব। কিন্তু এই অভ্যুত্থানের যারা সহযোগিতা করেছিলেন এরই মধ্যে একজন আমিরুল মোমেনিন মানিক, যিনি তার লেখালেখি গানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ প্রায় 2 দশক ধরে লড়াই করছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় 2 অস্ত্রধারী গ্রেপ্তার। চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী 2 অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 9টার দিকে চানগাঁও আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, ক্ষমতা নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে যে ব্যবস্থা নিলেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘন্টা পরই তিনি এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছেন। আজ এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গোপন ভোটে নির্ধারিত হয় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন পীড়নের অভিযোগ ওঠায় পুলিশ ও র্যাবের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পরিবর্তিত পোশাক হবে লোহার আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের এবং আনসারের পোশাক হবে সোনালী গম বা গোল্ডেন হুইট রঙের। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের গোপন তথ্যের মাধ্যমে সরকারের এই 3টি বাহিনীর সদস্যদের পোশাকের রং ঠিক করা হয়। সোমবার 20 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক। তিনি সহ 11 জন উপদেষ্টা এই বাহিনীর সদস্য। সূত্র জানায়, বৈঠকের শুরুর আগে বিভিন্ন পোশাকে 18 জন পুলিশ, আনসার ও র্যাব সদস্য বৈঠকে প্রবেশ করে। কিন্তু কার জন্য কোন রঙের পোশাক হবে তা নিয়ে বিভিন্ন মতামত আসে, কেউই একমত হতে পারছিলেন না। পরে সিদ্ধান্ত হয় বৈঠকে অংশগ্রহণকারীদের গোপন ভোটের মাধ্যমে পোশাকের রং নির্বাচন করা হবে। সর্বোচ্চ সংখ্যক ভোটে পুলিশের জন্য নির্বাচন করা হয়। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোটে ফলাফল র্যাবের পোশাক এবং তৃতীয় সর্বোচ্চ ভোটে আনসার সদস্যদের পোশাক নির্ধারণ করা হয়। অর্থাৎ 18টি পোশাক থেকে 3টি পক্ষে বেশি ভোট পড়েছে। এরপর 3টি পোশাক অনুমোদন দেয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
অনলাইন জোয়ার রাজধানী হচ্ছে বাংলাদেশের মেহেরপুর আর হেডকোয়ার্টার রাশিয়া। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর শিবপুর সড়কে দাঁড়িয়ে হাত উঁচে একটি নির্মাণাধীন বাগানবাড়ি দেখালেন স্থানীয় আবুল হোসেন। বাহারি কারুকাজ খচিত রাজকীয় ঢঙের বাগানবাড়িটি বানাচ্ছেন খোরশেদ আলম লিপু। মাত্র ২৮ বছর বয়সী লিপুর দৃশ্যমান কোনো আয়ের তথ্য এলাকাবাসীর জানা নেই, অথচ তিনি কোটি কোটি টাকা ব্যয়ে বাগানবাড়িতে আশপাশে ৩টি আলিশান ভবন রেখেছেন, তৈরি করছেন রাজকীয় ফটকে। তার কাছে আছে কোটি কোটি টাকা ব্যয়ের কৃষি খামার, গরুর খামার, মাছের ঘের। বিপুল লিপু চলাফেরা করেন হেলপেশনের বিলাসবহুল গাড়িতে। তার বহরে থাকে ৮ থেকে ১০টি প্রাইভেট কার এবং ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল। থাকে তাগড়া তাগড়া বডিগার্ডের দল। লিপু যেন স্থানীয় যুবকদের ক্রেজ। শুধু নিজেই নয়, আত্মীয় স্বজনের নামেও রয়েছে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ। সবাই জানতে চান তার উন্নতির এত রহস্য কি। কেউ মনে করছেন তিনি বুঝি রূপকথার সেই আলাদিনের চেরাগ পেয়েছেন, আদেশ করা মাত্রই জিন তার সব করে দিচ্ছে। কিন্তু লিপুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। লিপু আসলে একজন অনলাইন জোয়ার নিয়ন্ত্রক। মেহেরপুরের সেই অনলাইন জোয়ার রাজধানী হলেও রাজধানীর হেডকোয়ার্টার হচ্ছে শুধু সেই রাশিয়ায়। সেখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় অনলাইন জোয়ার কারবার। মুজিবনগর উপজেলার আরেক গ্রাম কোমরপুর। একসময় হতদরিদ্র মানুষের বসবাস থাকা এই গ্রামটির পরিচিত এখন কোটিপতিদের গ্রাম হিসেবে। এই গ্রামে অনলাইন জোয়ার এজেন্ট মহিউদ্দিন। স্থানীয়দের কাছে তার পরিচিত ময়না মেম্বার নামে। তিনি আবার মহাজন ইউনিয়ন যুবলীগের নেতাও ছিলেন। ময়না মেম্বারের অপর ভাই মশিউর রহমানের মহাজন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা ইটভাটার মালিক সমিতির সভাপতি। ময়না মেম্বার বর্তমানে মহাজন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোমরপুরে ময়না মেম্বারের ৩টি বিলাসবহুল বাড়ি, ৩টি যেন রাজপ্রসাদ। মেহেরপুর শহরের নীলমণি হলপাড়ায় কিমি বেকারির পাশে ৬তলা একটি বিলাসবহুল ভবনও আছে তার। কোমরপুর স্কুল পাড়ায় বানাচ্ছেন আরেকটি বাড়ি। শুধু ময়না মেম্বার বা লিপুই নয়, মেহেরপুর সদর, মুজিবনগরের গাংনী, এই ৩ উপজেলায় অনলাইন জোয়ার এজেন্ট, মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট আছে ৩ শতাধিক। এখানে একটি জরিপ করে দেখা গিয়েছে রাশিয়ার প্রবাসী যুবকদের মাধ্যমে এই জোয়ার ব্যবসা শুরু হয়েছে। বাংলাদেশ থেকে পাচার হয় রাশিয়ায়, দুবাই সহ বিভিন্ন দেশে এই টাকাগুলো চাঁদা তুলে দেয়া হতো প্রভাবশালী মহলকে। এজেন্টরা কোটিপতি হয়েছে, অথচ এই অনলাইন অনেক্স বেট, মোস্ট বেট সহ বেশ কয়েকটি সাইটের নাম রয়েছে। এই সাইটগুলো থেকে জোয়া খেলে এই গ্রাহকরা হয়েছেন নিঃস্ব এবং যারা এজেন্ট রয়েছেন তারা হয়েছেন কোটি কোটি টাকার মালিক। গুমের তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, কমিশনের আংশিক প্রতিবেদন। গুমের শিকার ব্যক্তিদের গাড়ির সামনে ফেলে হত্যা চেষ্টা, গর্ভবতী নারীকে ধরে নিয়ে নির্যাতন এবং নবজাতককে মায়ের দুধ পান করতে দেয়া হয়নি, লোমহর্ষক নির্যাতনের এমন আরও তথ্য উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। ১৫ বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। এসব ঘটনার সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যরা জড়িত। পূর্বসূরিদের বাঁচাতে ৫ই আগস্টের পর ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক আগের অপরাধের আলামত মুছে ফেলার চেষ্টা করেছে। মঙ্গলবার গুম কমিশনের প্রতিবেদনের দ্বিতীয় অংশ প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রথম অংশ প্রকাশিত হয় ১৫ই ডিসেম্বর। প্রতিবেদনে বলা হয়েছে ৫ই আগস্টের পর নিয়োজিত ডিজিএফআইয়ের মহাপরিচালক সরাসরি অপরাধে জড়িত ছিলেন না, তবে তার পূর্বসূরিদের অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছেন তিনি। অপরাধীদের দায়মুক্তির জন্য ক্ষমতা প্রয়োগ করেছেন। এই কাজ পেশাদারী নৈতিকতার পরিপন্থী। প্রমাণ পাল্টানো এবং সহযোগিতা না করার এই প্রবণতা শুধু ডিজিএফআই নয়, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যেও ছিল। ১৫ বছরের বেশি সময় ধরে নানা কৌশলে অপরাধের প্রমাণ পাল্টানো হয়েছে। এতে আরও বলা হয়, আদালতের রায় অনেক সময় অপরাধীদের বৈধতা দিয়েছে। এক্ষেত্রে ভুক্তভোগীরা প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সংশ্লিষ্টরা বলছে এদের বিচারের মুখোমুখি হতে হবে, এটা এখনো আশা করেনি। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের
সরকারের দায়িত্ব নেয়ার পর গুম সংক্রান্ত একটি তদন্ত কমিশন গঠন করে কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী গত 12 ডিসেম্বর তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, গুমের পর ভয়ঙ্করভাবে নির্যাতন চালানোর পর হত্যা করা হয়। কখনো হত্যা করা হয়েছে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে, এরপর অধিকাংশ লাশের সঙ্গে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়। আবার কখনো রেললাইনে ফেলে লাশ ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য অপেক্ষা করা হতো ট্রেনের জন্য। সুস্থ মানুষের ঠোঁট সেলাই করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে দেয়া হতো বৈদ্যুতিক শক। ভুক্তভোগী ও পরিবারের উপর প্রভাব, যাদেরকে গ্রেপ্তার করে গুম করে রাখা হতো তাদের পরিবারের উপরও চালানো হতো অমানসিক নির্যাতন। স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মানিকের 2 দশকের লড়াই। বাংলাদেশে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানে চমকে ওঠে গোটা বিশ্ব। ছাত্র জনতার রক্ত, অঙ্গহানি ও অন্তর্ধান এবং আহত শরীরের বিনিময়ে আসে দীর্ঘ প্রতীক্ষিত সকাল। তবে সেই সকাল নির্মাণে প্রায় 2 দশক ধরে সঙ্গীতাঙ্গনে লড়াই করছেন হাতে গোনা কয়েকজন শিল্পী। তাদের মধ্যে অন্যতম আমিরুল মোমিনিন মানিক। স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রায় 2 দশক ধরে গান লেখালেখি ও সাংবাদিকতার মাধ্যমে জাগরণ সৃষ্টির নিরন্তর চেষ্টা করেছেন তিনি। 2014 সালে প্রকাশিত জীবনমুখী গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গাওয়া আয় ভোর শিরোনামে গানটি আলোড়ন সৃষ্টি করে। এরপর যৌথভাবে প্রকাশিত হয় সচেতনতামূলক গান নীল পরকিয়া। এরই ধারাবাহিকতায় 2023 সালের ডিসেম্বরে নচিকেতার সঙ্গে প্রকাশিত হয় আরেকটি জাগরণী সঙ্গীত সকাল হবে কি। গণঅভ্যুত্থানের বুনিয়াদে তৈরি এই গানটি ছাত্র জনতার আন্দোলনের অনুপ্রেরণা যোগায়। নচিকেতার লেখা ও সুর করা নচিকেতের সহযোগে গাওয়া সকাল হবে কি গানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক মুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। 2010 সালে জনজীবনে নানা অসঙ্গতি ও দুর্ভোগ নিয়ে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে প্রকাশিত হয় মানিকের মা গো তুমি কেমন আছো শিরোনামে জীবনমুখী গান। এভাবেই তিনি শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গান বা কবিতা ও তার ইউটিউব চ্যানেল সাংবাদিকতার মাধ্যমে বিভিন্ন সময় তিনি অব্যাহত রেখেছেন 2 দশকের লড়াই।